হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা গল্প নিয়ে আসলাম। এক্সিস্ট উইদিং 2022 সালের মুভি। এটি হচ্ছে থ্রিলার মুভি। আপনি যত দেখবেন আপনার তত জানতে ইচ্ছে করবে এরপরে কি হবে। চলেন দেরি না করে শুরু করে ফেলি। গল্পের শুরু হয় ইয়াংসু নামের একটি মেয়েকে দেখিয়ে। ইয়াংসু একটা অ্যাপার্টমেন্টে 401 নম্বর রুমে থাকে। ইয়াংসু তার পরিবারের সাথেই থাকে। সে পেশায় একজন লেখিকা। প্রতিনিয়ত 501 নম্বর রুম থেকে আওয়াজ তাকে বিরক্ত করে। এবারও লিখতে বসলে উপরের অ্যাপার্টমেন্ট থেকে আওয়াজ তাকে বিরক্ত করে। ইয়াংসু লাঠি দিয়ে তার সিলিংয়ে বারবার শব্দ করে যাতে উপর থেকে আওয়াজ আর না আসে। ইয়াংসুর কাছে 301 নম্বর রুম থেকে ফোন আসে, কারণ এই শব্দে নিচতলায় থাকা বাচ্চাটির ঘুম ভাঙিয়ে দেয়। ইয়াংসু তাদেরকে বলার চেষ্টা করে 401 নম্বর রুম থেকে এই শব্দটি আসছে না, তার অ্যাপার্টমেন্টের 501 নম্বর রুম থেকে এই শব্দটি আসছে। ওই মহিলাটি বিরক্ত হয়ে তার কোনো কথা না শুনে তাকে শব্দ করতে বারণ করে দেয়। বাধ্য হয়ে ইয়াংসু তাকে সরি বলে আর এমন শব্দ হবে না। ইয়াংসু ফোন রেখে দিয়ে আবার লিখতে শুরু করে। তখনই তার কাছে স্ক্রিন প্লে কম্পিটিশন থেকে একটা ইমেল আসে। ইয়াংসু প্রে করতে থাকে যাতে এইবার সে সিলেক্ট হয়ে যায়। ইয়াংসু যখন ইমেলটি চেক করতে যায় তখন আবার উপর থেকে শব্দ আসে। ইয়াংসু বিরক্ত হয়ে যায় এবার, তাই সে রুম থেকে বের হয়ে যায়। নিচে আসার পর 501 নাম্বার বক্সে একটি ইমেল দেখতে পায়। ইয়াংসু ইমেলটি লুকিয়ে চেক করে দেখে জং হু নামে কারো কাছে এসেছে। ইয়াংসুর কিছু একটা মনে পড়ে। সে 501 নাম্বার রুমের লোকটিকে কয়েকবার দেখেছে। সেটা নিয়ে কোনো কিছু না ভেবে সে চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে এসে ইয়াংসু ফিল্ম স্ক্রিন প্লে কম্পিটিশনের রেজাল্ট চেক করে। ইয়াংসু দেখতে পায় সে আর সিলেক্ট হয়নি। সে কিছুটা হতাশ হয়ে যায়। যেহেতু ইয়াংসুর চাকরি নেই, তার মা বাবা তাকে বোঝা মনে করে। ইয়াংসু এই কম্পিটিশনটা যে করেই হোক জিততে চায়, কারণ তার কাছে অনেকগুলো বিল জমে আছে। কম্পিটিশন জিতার টাকা দিয়ে সে বিল পরিশোধ করতে পারত, তার পরিবারকে সাহায্য করতে পারত সেই টাকা দিয়ে। ইয়াংসু যতই চেষ্টা করুক না কেন সে বারবার ব্যর্থ হয়। এর কারণে সে কিছুটা হতাশ আর চিন্তায় পড়ে যায়। এর মধ্যে তো আছে উপরে 501 নাম্বার অ্যাপার্টমেন্টের আওয়াজ, তার কারণে সে কাজে কোনোভাবে মনোযোগী হতে পারে না। ইয়াংসু তার বন্ধুকে ফোন দেয়। কিছুক্ষণ পর ইয়াংসুর বন্ধু জিসান রেস্টুরেন্টে আসে। জিসাং ইয়াংসুকে বলে আমিও দেখতে চাই সেই 501 নাম্বার রুমে কে থাকে। রাতে ইয়াংসু মুভি দেখছিল। সে কিছুটা হতাশ হয়ে তার লেখাগুলোই দেখছিল। এরপরে উপরে অ্যাপার্টমেন্ট থেকে পানি পড়ার শব্দ পায়। তাই ইয়াংসু সবার রুমে যায়। সে দেখে সবাই ঘুমাচ্ছে। তখন ইয়াংসু বুঝতে পারে তাদের অ্যাপার্টমেন্টের কোনো আওয়াজ না। তাই ইয়াংসু আবার সিলিংয়ে আঘাত করে যাতে পানি পড়ার শব্দটি বন্ধ হয়ে যায়। এত কিছু করার পর শব্দটি কোনোভাবেই বন্ধ হয় না। ইয়াংসু রেগে পরের দিন সকালে 501 নম্বর অ্যাপার্টমেন্টে যায়। ইয়াংসু দরজায় একটা নোট লেখে যাতে এরকম শব্দ তারা আর না করে। ইয়াংসু দরজায় নক করলো, ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। ইয়াংসু দেখতে পায় দরজাটি লক করা নেই। এই কারণে অনেক কিউরিওসিটি নিয়ে ভিতরে প্রবেশ করে। যখনই ইয়াংসু ভিতরের রুমে আস্তে আস্তে যায় তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা অনেক অদ্ভুত ছিল। ইয়াংসু চিৎকার করে ওঠে। তখন ইয়াংসু বুঝতে পারে এটি একটা দুঃস্বপ্ন। ইয়াংসু স্বপ্ন দেখেছে, এটা সত্যি নয়, কারণ সে তার রুমেই আছে। ইয়াংসু তার পরিবারের কাছে জানতে চায় উপরে অ্যাপার্টমেন্ট থেকে আসা আওয়াজ তাদের কি কোনো বিরক্ত করে না, তারা কি কিছু শুনতেই পায় না। তারা সবাই জানায় এমন কোনো আওয়াজ তারা শুনতেই পায় না, তাদের কোনো অসুবিধাই হয় না। পরের দিন ইয়াংসু ক্লাসে আসে জানতে পারে তাদেরকে আশেপাশে পরিবেশ নিয়ে স্টোরি লিখতে হবে। তখন ইয়াংসুর ফ্রেন্ড জানায় এবার যে কম্পিটিশনে প্রথম হয়েছে সে তার চাইল্ডহুড নেবারকে নিয়ে গল্পটি লিখেছে, তাই সে প্রথম হয়েছে। তাই ইয়াংসুর ফ্রেন্ড বলে ইয়াংসুর অ্যাপার্টমেন্টের 501 নাম্বার নেবারকে নিয়ে গল্প লিখতে সাজেস্ট করে। বাড়িতে এসে প্রতিদিনের মতো ইয়াংসু আবার নতুন করে লেখা শুরু করে যাতে পরের কম্পিটিশনটা সে নিজেই জিততে পারে। ইয়াংসু মনে মনে ঠিক করে তার ফ্রেন্ডের কথাই শুনবে সে। রাতে যখন ইয়াংসুর পরিবার সবাই ঘুমিয়ে পড়ে ইয়াংসু আবার লিখতে শুরু করে গল্পটি। তখনই উপরে অ্যাপার্টমেন্ট থেকে আওয়াজ তাকে বিরক্ত করতে থাকে। ইয়াংসু তখন তার ফোনে দেখে ভোর 5:30 বাজে। ইয়াংসু দেখতে পায় 501 নাম্বার রুমের থেকে সেই লোকটি এত সকালেই বের হয়ে যাচ্ছে। সে কিছুটা অবাক হয়, এত সকালে লোকটি কোথায় যাচ্ছে। ইয়াংসু তখন থেকে 501 নাম্বার রুমের লোকটির উপর নজর রাখতে শুরু করে। ইয়াংসু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। এই গল্পটি লিখতে যা যা করতে হবে ইয়াংসু সবই করবে। এই 501 নাম্বার রুমের রহস্য সে যে করেই হোক বের করেই ছাড়বে। ইয়াংসু রাতে দেখতে পায়
501 নম্বর রুমের লোকটি একটি বক্স নিয়ে উপরে যাচ্ছে। ইয়াংসু লোকটিকে দেখার জন্য তাকে ফলো করতে শুরু করে আর ইয়াংসু দেখতে পায় ওই বক্স থেকে পানি পড়ছে। ইয়াংসু ওই পানির স্মেল আর টেস্ট নেয়। ইয়াংসুর কাছে এই পানিটি সাধারণ পানির মতোই লেগেছে। সকালে ইয়াংসুর মা রেগে থাকে আর তার কাছে জানতে চায় ডয়ারে যে বিলগুলো রয়েছে এতদিনে সে কেন পরিশোধ করেনি। ইয়াংসুর মা বলে সময় শেষ হওয়ার আগের জন্য এই বিলগুলো পরিশোধ করে দেয় সে। এই সব কিছুতে ইয়াংসু কিছুটা বিরক্ত হয়, কারণ ইয়াংসু কখনোই চায়নি তার মা এইসব কথা জানুক। সে চায় না এগুলো নিয়ে তারা চিন্তা করুক। কিছুক্ষণ পর তার ফ্রেন্ড জিসানকে ফোন দিয়ে তাদের অ্যাপার্টমেন্টে আসতে বলে। এটা বলার সময় ইয়াংসু খেয়াল করে নাম্বার লোকের গাড়িটি পার্কিংয়ে আছে। ইয়াংসু আশেপাশে দেখে কেউ নেই, তাই সেই সুযোগ পেয়ে নিচে নেমে আসে গাড়িটি চেক করতে। গাড়িটি চেক করার সময় ইয়াংসু দেখতে পায় এই গাড়ির দরজাটি লক করা নেই। এই জন্য ভালো করে দেখার জন্য গাড়িটির ভিতরে ঢুকে গাড়ির ভিতরে সে কিছু পানির বোতল দেখে। তখন ইয়াংসু ওই লোকটিকে আসতে দেখলে গাড়ির ভিতরেই লুকিয়ে পড়ে। ওই লোকটি কোনো কিছু খেয়াল না করে গাড়িটি চালাতে থাকে। ইয়াংসু টেনশন করতে শুরু করে, সে খুব বাজেভাবে এখানে ফেসে গেছে। তখন ইয়াংসু লক্ষ্য করে গাড়ির সিটের নিচে রক্তমাখা একটা ছুরি পড়ে থাকতে দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। তখনই জিসান তাকে মেসেজ করে। লোকটি তার মেসেজ চেক করে কিন্তু দেখে তার ফোনে কোনো মেসেজই আসেনি। এই দিকে ইয়াংসুর কোনো রিপ্লাই না দেখতে পেয়ে জিসান তাকে কল করে। এবার ইয়াংসুর ফোনটি বাজার সাথে সাথে লোকটি বুঝে যায় তার গাড়িতে কেউ আছে। লোকটি ইয়াংসুকে গাড়ি থেকে বের করে তাকে সবার সামনেই থাপ্পড় মারে। ইয়াংসু লোকটিকে সরি বলে এইসব করার জন্য। তখনই পুলিশ এসে জানতে চায় কি হয়েছে। লোকটি জানায় এই মেয়েটি তার গাড়ির ভিতরেই ছিল, কিন্তু লোকটি তাকে চেনেই না। তাদের দুজনকেই পুলিশ নিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনকেই ছেড়ে দেয়। লোকটি ইয়াংসুর কাছে জানতে চায় সে কত নম্বর রুমেই থাকে। ইয়াংসু তার নিজের অ্যাপার্টমেন্ট নাম্বারটি না বলে সে বলে আমি 301 নম্বর রুমে থাকি। আবারও সেই লোকটির কাছে ক্ষমা চায় ইয়াংসু। এরপর লোকটি গাড়ি নিয়ে চলে যায়। ইয়াংসু জিসানকে বলে সেই লোকটির গাড়িতে একটি রক্তমাখা ছুরি দেখেছে। ইয়াংসু জিসানকে বলে হেল্প করার জন্য। জিসান তাতে রাজি হয়ে যায়। তারা দুজন অ্যাপার্টমেন্টে এসে 501 নম্বর রুমের মেলটি নিয়ে আসে। ইয়াংসু মেলটিকে অনেক সাবধানে খোলে যাতে মেলটি কোনোভাবেই ছিঁড়ে না যায়। তারা দুজন দেখতে পায় এখানে একটি টেলিফোন বিল রয়েছে। ইয়াংসু জানতে পারে 501 নম্বর রুমে যে মালিকটি রয়েছে তার সারনেম লি, কিন্তু টেলিফোন নাম্বারে যে বিলটি রয়েছে তার সারনেম হচ্ছে জং। তারা দুজন কিছুটা সন্দেহ করে একজন ব্যক্তির দুটো সারনেম কি করে হতে পারে। তখনই আবার উপর থেকে আওয়াজ আসে। তারা দুজন চেক করতে উপরে আসে। তখনই তারা দেখতে পায় 501 নম্বর রুমে দুটি মেয়ে এসে দরজা নক করছে। অনেকক্ষণ নক করার পরেও কেউই দরজা খুলছে না। এই ঘটনা দেখে তারা দুজনই কিছুটা অবাক হয়ে যায়। ওই দুজন মেয়ে চলে গেলে ইয়াংসু দরজায় যেয়ে নক করে, কিন্তু এই দরজাটি কেউই খুলছে না। তারা দুজন কিছুই বুঝতে পারে না। এই রুমের শব্দের জন্যই তারা উপরে এসেছে। রুমের ভিতর থেকে শব্দ আসলেও দরজা কেউই খুলছে না। বিষয়টা ইয়াংসুর কাছে সুবিধার মনে হয় না। তারা দুজন সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর ইয়াংসু নিজের রুমে বসে একটি আর্টিকেল পড়ে আর কিছু তথ্য জানতে পারে। কিছু ধার্মিক লোক পানিতে বিশ্বাস করে, কিন্তু জিসানের কাছে এইসব ঘটনা নর্মাল মনে হয়। জিসাং বলে জনের কাছে যদি ছুরি থেকেই থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ ছিল। জনের কথা শুনে ইয়াংসু বলে আমরা যখন দরজা নক করেছি কেউ রেসপন্স করলো না কেন, আর উপর থেকে আসার আওয়াজ সেটার কি কারণ হতে পারে। তোমার কি এইসব কিছু অদ্ভুত মনে হচ্ছে না? জিসাং বলে আমি যদি 1 মাস ধরে এমন আওয়াজ পেতাম তাহলে আমিও কিছুটা সন্দেহ করতাম। তার উপর তোমার মতো স্টোরি রাইটার হতাম, তাহলে তো সন্দেহটা আরও বেশি পরিমাণের হতো। আমার কাছে এই সব কিছু নর্মালি মনে হচ্ছে। ইয়াংসু তাকে বলে চলো তাকে ফলো করা যাক। জিসাং তাকে না বলে দেয়, এতে সে রাজি হয় না। ইয়াংসু জিসাংকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। পরের দিন ইয়াংসু আর জিসাং জনের গাড়িকে ফলো করতে শুরু করে। কিছুক্ষণ ফলো করার পর ট্রাফিকের কারণে জনের গাড়িটি হারিয়ে ফেলে আর তারা দুজন ওইখানেই থেকে যায়। তাই ইয়াংসু ঠিক করে জনের গাড়িকে ট্র্যাক করবে। ইয়াংসু অনলাইনে ট্র্যাকার কিনতে যেয়ে জানতে পারে ট্র্যাকারের অনেক বেশি দাম। ইয়াংসু ঠিক করে তার ফোনে ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করবে আর সেই ফোনটি জনের গাড়িতে রেখে দিবে আর তার ফোন অন্য একটি ফোন দিয়ে ট্র্যাক করবে। এইদিকে জন তার গাড়িতে একটা হিংস্র জিনিস দেখতে পায়।
এইটা ইয়াংসুর কাছে ভুলবশত গাড়িতে পড়ে গিয়েছিল। জন জিনিসটিকে ফেরত দিতে যেয়ে জানতে পারে ইয়াংসু 301 নম্বর রুমে থাকে না, 401 নম্বর রুমে থাকে। এটা জানতে পেরে জন অনেক রেগে যায়। জংয়ের সন্দেহ হয় ইয়াংসু কেন তাকে মিথ্যা কথা বলল। এইদিকে রাতে ইয়াংসু জনের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়। পরের দিন জং ইয়াংসুর বাড়িতে যেয়ে সেই জিনিসটি ফিরিয়ে দেয়। তার মা বাবাকে বলে, আপনার মেয়ে আমার গাড়িতে লুকিয়েছিল, হয়তো বা আপনারা তা জানেন না, কিন্তু আমার গাড়িতে এই জিনিসটা পড়েছিল, তাই আমি দিতে আসলাম। ইয়াংসুর বাবা মা তার কাছে মাপ চায় ইয়াংসুর এই সব কিছু করার জন্য। ইয়াংসু এইসব দেখতে পেয়ে সেখান থেকে চলে আসে জিসাংয়ের বাড়িতে। তারা দুজন মিলে আবার জংয়ের গাড়ি ফলো করে। তারা দেখতে পায় জং একটি রিলিজিয়াস প্লেসে এসেছে। কিছুক্ষণ পর সেখান থেকে আবার হসপিটালে যায়। ইয়াংসু আর জিসান তাকে ফলো করে হসপিটালেও আসে। তারা দুজন দেখতে পায় জং তার মেয়েকে এসেছে দেখতে। তার মেয়ের ট্রিটমেন্ট চলছে, তার মেয়ে খুবই অসুস্থ। এইসব দেখে জিসানের খুবই খারাপ লাগে, কারণ এই মানুষটাকে তারা এতদিন সন্দেহ করছিল, তার ব্যাপারে কত কিছুই না ভাবছিল। তারা তার অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য দিনরাত পরিশ্রম করেই যাচ্ছে, চারদিকে ছুটেই চলেছে। ইয়াংসুর কাছে সব কিছুই যেন এলোমেলো লাগছে। সে সব কিছু ঠিক করে জানতে চাচ্ছিল। তাই ইয়াংসু জিসানকে বলে, আমার কাছে মনে হয় না কাউকে সেবা করলে সেই কোনো ক্রাইম করতে পারবে না। জিসাং বলে, সেই লোক কোনো ক্রাইম করেছে সেটা আমরা জানি না, কিন্তু তুমি যা করছো সেটা অবশ্যই ক্রাইম। তার প্রাইভেসি নষ্ট করছো, তাকে ফলো করছো, এটা একদমই ঠিক না। জিসাং খুব বিরক্ত ছিল ইয়াংসুর উপর, কিন্তু ইয়াংসুর কোনো কিছুতেই মন মানছিল না। তাই ইয়াংসু আবারও চেক করতে আসে। তখন দেখতে পায় সেই বেডে কেউ ছিল না। সে প্রত্যেকটা রুমে চেক করে। তখনই সে যা দেখতে পায় তা দেখে সে একদমই অবাক হয়ে যায়। তার মেয়েকে অদ্ভুত রিচুয়ালস করাচ্ছিল। তার মেয়ের মাথায় পানি ঢালছিল আর কিছু মন্ত্র বলছিল। তখনই নার্স এসে তাকে বাধা দেয় আর বাচ্চা মেয়েটাকে নিয়ে যায়। এই সব কিছু দেখে ইয়াংসু খুবই অবাক হয়। তাই ইয়াংসু আবারও রিলিজিয়াস প্লেসে চলে যায়। সেখানে জংসহ আরও অনেকেই প্রার্থনা করতে দেখা যায়। খুবই অদ্ভুতভাবে প্রার্থনা করতে দেখে। তারপর সে বাড়ি ফিরে আসে। ইয়াংসুর বাবা রেগেছিল। ইয়াংসুর বাবা বলে কেন সে প্রতিবেশীর গাড়ির মধ্যে লুকিয়েছিল। ইয়াংসু বলে তার আর্টিকেল লেখার জন্য কিছু ইনফরমেশন দরকার ছিল। ইয়াংসুর এই কথা ইয়াংসুর বাবা প্রচুর রেগে যায়, আর সে বলে দেয় ইয়াংসু যেন আর্টিকেল লেখা বন্ধ করে দেয়, এবার কোনো একটা জব খোঁজার চেষ্টা করে যেন। ইয়াংসু চুপচাপ তার রুমে চলে আসে। রাতে তার রুমে আবার আওয়াজ শুনতে পেলে বুঝতে পারে 501 নম্বর রুমের লোকটি সে তার ঘরে প্রবেশ করেছে। আর সেই সুযোগে সে তার ফোনটি আনতে চলে যায় তার প্রতিবেশীর গাড়ি থেকে। পরের দিন সকালে জং যখন তার রুমে আসে, সে নিজেও একটা শব্দ পায়। শব্দ শুনে সে যখন ভিতরে আসে তখন আমরাও দেখতে পাই জং সেখানে একজনকে মেরে বেঁধে রেখেছে। সেই লোকটি সাহায্যের জন্য বারবার করে তার মাথাটি আঘাত করছিল, যাতে এই আওয়াজ শুনে কেউ তাকে সাহায্য করতে চলে আসে। তাই লোকটির মাথার নিচে একটি বালিশ রেখে দেয়, যাতে লোকটি আর শব্দ না করতে পারে। তখনই সে এক দৃষ্টিতে তার বাসায় থাকা বরফের দিকে তাকিয়ে থাকে। সেখানে দুজন মানুষের মৃতদেহ আমরা দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার রিলিজিয়াস প্লেসে দুজন লোককে গাড়িতে শ্বাসরোধ করে মেরে ফেলে, আর সেই দুজনের মরদেহ বরফ দিয়ে এখানে রেখেছে। জং দেখতে পায় তার গাড়ির ড্যাশক্যামটি অন ছিল। ইয়াংসু রাতে তার গাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল, তাই সে তার বাসায় যায়। তাকে জিজ্ঞেস করে, তুমি 401 নম্বর রুমে থাকো? আমাকে কেন বলেছিলে 301 নম্বর রুমে থাকো? সেদিন আমি আমার মেয়ের অসুস্থতার কারণে কিছু মেডিসিন বানাচ্ছিলাম, তার জন্যই এত আওয়াজ হচ্ছিল। আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে কোনো ডিস্টার্ব ফিল করবে না। জং ইয়াংসুকে একটা গিফট দেয় আর বলে আজকাল এই আওয়াজের জন্য কত মানুষ না মারা যাচ্ছে। ইয়াংসু ভয় পেয়ে দরজা লাগিয়ে দেয় আর তার রুমে এসে দেখে ছাদের কিছু অংশ ভিজা রয়েছে আর সেই জায়গাটা কিছুটা লালচে। এটা দেখে তার সন্দেহটা যেন আরও বেশি বাড়তে থাকে। ওই দিন সকালে ইয়াংসু ক্লাসে এসে দেখতে পায় একজন ক্লাসমেট ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে এতটাই গভীর ঘুমে ছিল যে তার মাথাটা বেঞ্চে গিয়ে লাগে। তখনই যে আওয়াজটা হয় তার মনে পড়ে উপরে অ্যাপার্টমেন্ট থেকে ঠিক তেমনই আওয়াজ হয়। ইয়াংসু এই বিষয়টা আরও ভালো করে বুঝতে পারে। জংয়ের রিলিজিয়াস প্লেসে আসে। সিস্টারের কাছে বলে 501 নম্বর রুমের অ্যাপার্টমেন্টের মালিক মিস্টার লির ব্যাপারে কথা বলে।
সিস্টার জানতে চায় আমাদের হিট মিস্টার লির ব্যাপারে আপনি কিভাবে জানেন। ইয়াংসু বলে তিনি আমার প্রতিবেশী হন, মিস্টার লি আমাকে আসতে বলেছিলেন। সিস্টারটি জানায় 1 মাস আগে মিস্টার লি আমাকে টেক্সট করেছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। তখনই ইয়াংসু ফ্ল্যাশব্যাকে মনে পড়ে গার্ডের কাছে জানতে চেয়েছিল 501 নাম্বার রুমের মালিকের ক্লোজ একজন ব্যক্তি তার অ্যাপার্টমেন্টে এখন থাকে। ওই সিকিউরিটি গার্ড জংয়ের কথাই বলছিল। অন্যদিকে সিস্টার ইয়াংসুকে বলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। সিস্টার বলে আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে ঈশ্বর মুক্তি দিবে। সে বলে আমাদের কাছে পবিত্র জল আছে যেটা সকল ইচ্ছের মূল। তখন ইয়াংসুকে অডিটর রুমে নিয়ে যায় আর বলে আপনি আপনার সকল পাপ এখানে ধুয়ে মুছে ফেলতে পারবেন, আপনার সব ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করতে পারবেন। তখন ইয়াংসুকে এখানে আসে সকল ভক্তের ভিডিও দেখানো হয়। এখানে আসা সব লোক নিজের মনের ইচ্ছা দুঃখ কষ্টের জন্য প্রার্থনা করছিল। তারা একটা বোতল থেকে পানি খাচ্ছিল, যেন এই পানি পান করার মাধ্যমে তারা সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাচ্ছে। তারা এইসব কিছুর জন্য অনেক শান্তি পাচ্ছে। ইয়াংসু দেখে তাদের মধ্যে জংও প্রার্থনা করছে, সে ঈশ্বরের কাছে যাচ্ছে তার মেয়ের নতুন একটা শরীর দেওয়ার জন্য। ইয়াংসু এইসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে চায়। তখনই সেখানকার সিকিউরিটি গার্ড এসে ইয়াংসুকে আটকায়। সেখান থেকে ইয়াংসুকে বাঁচাতে জিসান চলে আসে। জিসাংকে দেখে ওই গার্ডগুলো ইয়াংসুকে ছেড়ে দেয়। ইয়াংসু জিসাংকে বলে মিস্টার লি আর জংয়ের মধ্যে কিছু একটা রয়েছে। সেই দিন যেই দুজন 501 নাম্বার রুমে এসেছিল তারা মিস্টার লিকে খুঁজতে এসেছিল। আমি যেদিন প্রথম উপর থেকে আওয়াজ শুনেছিলাম সেটা 1 মাস আগে থেকেই ছিল, আর মিস্টার লি সেই সময় নিখোঁজ হয়েছিল। এইসব কথা জিসাংকে বলে ইয়াংসু রিপোর্ট লেখাতে যাচ্ছিল। জিসাং বলে যদি তাদের সন্দেহ ভুল হয় তাহলে পুলিশ কোনো ব্যক্তিকে স্টক করার জন্য তাদেরকেই সন্দেহ করবে। তার থেকে ভালো হয় তারা দুজন আরও বেশি এভিডেন্স জোগাড় করুক। জিসাংয়ের কথা শুনে ইয়াংসু ভাবে জিসাংই ঠিক বলছে, সে আরও এভিডেন্স জোগাড় করে পুলিশের কাছে রিপোর্ট করে দিবে। এই সব কিছুর পাশাপাশি ইয়াংসু তার গল্প লেখা চালিয়ে যায়। আবারও সে ওপর থেকে আওয়াজ শুনতে পায়। আবারও ইয়াংসু তাকে ফলো করতে তার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়। জং তা পরের দিন দেখতে পায়। ট্র্যাকার দেখতে পেয়েও জং তা সরায় না। ইয়াংসু আর জিসান তাকে ফলো করে ফিশিং স্পটে আসে। জং দেখতে পায় তাকে ফলো করতে করতে তারা দুজন সেখানেও চলে এসেছে। ইয়াংসু লক্ষ্য করে জং মাছ ধরে সেই মাছগুলো আবার নদীতে ফেলে দিচ্ছে। সে বড়শিতে যে খাবার লাগাচ্ছে অন্য খাবারের থেকে আলাদা লাগছে। ইয়াংসু এইসব ভালো করে জানার জন্য ফিশিং স্পটের একজন কর্মকর্তাকে টাকা দিয়ে জিসাংয়ের কাছে পাঠায়, এটা জানার জন্য জং কিভাবে এত মাছ ধরতে পারে, জং মাছের জন্য কোন খাবার ব্যবহার করে। আমরা দেখতে পাই জং মাছ ধরার জন্য মানুষের আঙুল মাংস এইসব ব্যবহার করত। ওই লোকটি যখন জংয়ের কাছে এসে জিজ্ঞেস করে সে কিভাবে এত মাছ ধরছে, জং কোনো উত্তরই দেয় না। ওই লোকটার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। জিসাং এটা দেখে ইয়াংসুকে বলে সে যেন এখানে অপেক্ষা করে তার জন্য, আর তার পিছনে যায়। কারণ জং ইয়াংসুকে চিনলেও জিসাংকে তো চিনে না। জিসাং তাকে ফলো করতে করতে অনেক দূর এগিয়ে যায়, কিন্তু জং বুঝতে পারে তাকে কে জানি ফলো করছে। তাই সে পিছন থেকে এসে জিসানকে মারে। জিসান তার কাছে ক্ষমা চাইতে থাকে, তাকে ফলো করার জন্য তাকে ছেড়ে দিতে বলে। তবে জং জিসানকে প্রচুর মারে, তার কোনো কথাই শুনতে চায় না। এই দিকে ইয়াংসুর অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু জিসান সেখান থেকে ফিরে আসে না। ইয়াংসু তাকে ফোন করলে তার ফোনটি বন্ধ থাকে। ইয়াংসু ওইখানকার ফিশিং স্পটের কর্মচারীর কাছে জানতে চায়। লোকটি বলে জিসাং যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা দিয়ে আর ফিরে আসতে হয় না, এই রাস্তা দিয়ে ওইখান থেকে বের হয়ে যাওয়া যায়। এটা শুনে ইয়াংসু দৌড়ে ওই রাস্তায় যেতে থাকে, আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় জিসাংকে যেই ফোনটি দিয়েছিল সেটা রাস্তায় পড়ে আছে, আর সাথেই পড়ে আছে অনেক রক্ত। এইসব দেখে জিসাংয়ের জন্য অনেক ভয় পেয়ে যায় ইয়াংসু গাড়ি চালাতে না পারলেও সে গাড়ি চালাতে শুরু করে। জং তাকে মেরে হাত পা বেঁধে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। জিসাংয়ের ইয়াংসুর কথা মনে হয়। ইয়াংসু একবার বলেছিল এই গাড়ির সিটের নিচে একটা ছুরি আছে। জিসাং ওই ছুরির সাহায্যে নিজের হাতের বাঁধনটি খোলে আর জংকে অ্যাটাক করে। জং সাথে সাথে গাড়ি থামিয়ে জিসাংকে মারতে থাকে।
তাদের দুজনের মধ্যে প্রচুর ফাইট হয়, তবে জিসান তার সাথে পেরে ওঠে না। তখন ইয়াংসু তাকে ফোন করে। জং ফোন রিসিভ করলে ইয়াংসু বলে, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, আমি কোনো কিছুরই রিপোর্ট করব না, তুমি দয়া করে আমার ফ্রেন্ডকে ছেড়ে দাও প্লিজ, তার কোনো ক্ষতি করো না। জং বলে, তুমি আমার ব্যাপারে কি জানো? ইয়াংসু বলে, আমি তোমার সাথে দেখা করে সব বলবো। ইউসোকে সেখানে আসতে দেখে জন সেখান থেকে পালিয়ে যায়। ইয়াংসু এসে জিসানকে সব জায়গায় খুঁজতে থাকে। ইয়াংসু সেখানে রক্ত দেখে প্রচুর ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। রক্তাক্ত অবস্থায় জিসানকে খুঁজে পায়। ইয়াংসু সাথে সাথে জিসানকে হসপিটালে নিয়ে আসে। ইয়াংসু দেরি না করে পুলিশকে ফোন দেয়, পুলিশকে সব কিছু জানিয়ে দেয় 507 নাম্বার বিল্ডিংয়ে 501 নাম্বার রুমে সার্চ করতে। পুলিশ জানতে চায় ইয়াংসুকে, কিন্তু ইয়াংসু তার ব্যাপারে কিছুই জানায় না পুলিশকে। বাড়ি ফিরে ইয়াংসু দেখতে পায় 501 নাম্বার অ্যাপার্টমেন্টে পুলিশ এসেছে, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। ইয়াংসু পুলিশকে বারবার বলতে থাকে, ভিতরে লোক আছে, ভিতরে সেই খুনি রয়েছে, সে আমার ফ্রেন্ডকে হত্যা করেছে। পুলিশ দরজা ভেঙে ভিতরে না ঢুকে ইয়াংসুকে শান্ত হতে বলছিল। হতাশ হয়ে ইয়াংসু তার রুমে আসে। তার রুমের ব্যালকনি থেকে একটি শিকল দিয়ে জংয়ের রুমের ব্যালকনিতে পৌঁছায়। রুমে ঢুকে যা দেখতে পায়, ইয়াংসু তার নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিল না। জং দুটা বডিকেই আইস কিউব করে রেখেছে। ইয়াংসু অন্য রুমে গেলে দেখতে পায় আরেকজনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। এই লোকটাই হচ্ছে মিস্টার লি, সে এখনও বেঁচে আছে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিস্টার লি এসব কিছু বিশ্বাস করতো না। মিস্টার লি ধর্মকে নিজের বিজনেস বানিয়েছে। একদিন ড্রিঙ্ক করে বাড়ি ফিরে জংকে সমস্ত কথা বলে দেয়। এইসব কথা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। তারপর থেকে জং এসব করতে থাকে। জং ইয়াংসুকে দেখে ফেলে, ইয়াংসুকে মারতে থাকে। ইয়াংসু বলে, আমি তোমার মেয়েকে বাঁচাবো। জং বলে, আমার মেয়ের জন্য হেভেনলি ফাদারের আশীর্বাদই যথেষ্ট, তুমি আমাকে আর কি হেল্প করবে? ইয়াংসু বলে, এই সব কিছুই মিথ্যে। জং ইয়াংসুর গলা চেপে ধরে। তখনই বাইরে থেকে আওয়াজ শুনে পুলিশ ঘরের ভিতরে ঢুকে পড়ে। পুলিশ জংকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু জং তাতে রাজি হয় না। জং ইয়াংসুর গলায় ছুরি ধরে থাকে। তখনই পুলিশ তাকে গুলি করে ইয়াংসুকে উদ্ধার করে ফেলে। ইয়াংসুকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসা হয়। এরপর আমরা দেখতে পারি ইয়াংসু আর জিসান পুরোপুরি সুস্থ আছে। ইয়াংসু সেই ঘটনার পর ট্রমাটাইজ হয়ে পড়ে। সে মাঝে মাঝে স্বপ্ন দেখে সে আইস কিউবের ভিতরে আছে। জংয়ের মেয়েকে সার্জারি করার পর আগের থেকে ভালো আছে। ইয়াংসুর জীবনে এতদিনে ঘটে যাওয়া ঘটনাটি হয়তোবা তাকে প্রতিযোগিতা জিততে সাহায্য করবে। আমার চ্যানেলটি নতুন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন।